ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন চায় বিএনপি। প্রধান উপদেষ্টার সাথে বৈঠক, সব দল একমত হলে আপত্তি নেই সরকারের। প্রধান উপদেষ্টা এবং তার সঙ্গে যারা ছিলেন তারা আমাদেরকে আশ্বস্ত করেছেন যে অতি দ্রুত তারা নির্বাচনের ব্যবস্থা করছেন এবং তিনি বলেওছেন যে ডিসেম্বরের মধ্যে তিনি নির্বাচনের ব্যবস্থা করার জন্য তারা কাজ করছেন। পলিটিক্যাল পার্টিগুলো কি এক্সপেকটেশন, তারা কি চায় সেটার উপরেই মূলত এটা ডিপেন্ড করবে। তসলিমা নাসরিনের বই নিয়ে বইমেলায় হট্টগোল, উগ্রতা বন্ধের আহ্বান উপদেষ্টা মাহফুজের, নিন্দা জানিয়ে প্রধান উপদেষ্টার বিবৃতি। আঙ্গুল ফুলে কলাগাছ, স্কুল শিক্ষিকা নার্গিস, প্রতিষ্ঠানের অর্থ আত্মসাতের অভিযোগ, বিলাসবহুল বাড়ি আর নামে বেনামে সম্পদে পাহাড়। বগুড়ার বেশিরভাগ হাসপাতাল ক্লিনিকে নেই বর্জ্য ব্যবস্থাপনা, যত্রতত্র ফেলা হচ্ছে মেডিকেল বর্জ্য, স্বাস্থ্য ঝুঁকিতে নগরবাসী। পানি প্রবাহ ফিরছে চেঙ্গি ও মাইনি নদীর, 57 কিলোমিটার এলাকা জুড়ে চলছে খনন, নিয়ন্ত্রণ হবে বন্যা, কৃষিতে প্রাণ সঞ্চার। লোকসানের মুখে রাজশাহীর আলু চাষিরা, বিক্রি করে উঠছে না উৎপাদন খরচ, সীমাগার ভাড়া বাড়ায় সংরক্ষণও বেড়েছে সংকট। স্টোরে আলু রাখেও ওভার লস এবং বিক্রি করতেও লস, তাহলে কিছু এখন কোথায় যাবে? এইবার পার বস্তায় 400 টাকা ভাড়ার কথা বলে আমাকে 10 বস্তা করে ইসিপ দিচ্ছে। এবং চ্যাম্পিয়ন্স ট্রফি ঘিরে ক্যাম্পে মুশফিক রিয়াদরা, প্রস্তুতিতে ঘাটতি দেখছেন কোচ সিমন্স, পাকিস্তানে হবে দুদিনের অনুশীলন। দেখছিলেন শিরোনাম সংবাদ, সকালে আপনাদের সাথে আছি চৈতি সরওয়ার। নির্বাচন কেন্দ্রিক সংস্কার দ্রুত শেষ করে নির্বাচন দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বিএনপি। দলটির দাবি, আইন শৃঙ্খলা বাহিনীর সামনে গেল কয়েকদিনের হট্টগোলের কারণে কথা বলার সুযোগ পেয়েছে পতিত ফ্যাসিস্টরা, আর এতে দেশের ভাবমূর্তি নষ্ট হয়েছে, যার দায় সরকার এড়াতে পারে না। প্রধান উপদেষ্টার সাথে বৈঠক শেষে এসব কথা বলেন বিএনপি মহাসচিব। সাইফুল রিপনের প্রতিবেদন। দেশের উদ্ভূত পরিস্থিতি নিয়ে রোববার সন্ধ্যায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে 3 সদস্যের প্রতিনিধি দল। 1 ঘন্টার বেশি সময় অনুষ্ঠিত বৈঠক শেষে আলোচনার বিষয়বস্তু তুলে ধরেন বিএনপি মহাসচিব। জানান, প্রধান উপদেষ্টার কাছে অন্তর্বর্তী সরকারের দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের ব্যর্থতা তুলে ধরা সহ বিগত ফ্যাসিস্ট শাসকের পাচার করা অর্থ ফিরিয়ে আনা ও তাদের সব অন্যায় অপকর্মের বিচার দাবি করেছে বিএনপি। আমরা প্রশাসনে যে সমস্ত ব্যক্তি এখনও যারা দোষর ছিলেন ফ্যাসিবাদের এবং যারা ক্ষতিগ্রস্ত করেছেন বাংলাদেশকে সামগ্রিকভাবে, তাদেরকে আইনের আওতায় আনার জন্য এবং একই সঙ্গে তাদেরকে প্রশাসন থেকে সরিয়ে দেওয়ার কথা আমরা বলেছি। যারা লুণ্ঠন করেছে তাদেরকে আমরা আবারও ফিরিয়ে আনার জন্য, টাকা ফিরিয়ে আনার জন্য, একই সঙ্গে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসার জন্য আমরা সেটা দাবিগুলো করেছি। গেল কয়েকদিনে দেশ জুড়ে চলা ভাঙচুর, আগুনের ঘটনা সহ সামগ্রিক বিশৃঙ্খলা নিয়ে দলীয় অবস্থানও তুলে ধরে বিএনপি। এই যে ঘটনাগুলো ঘটেছে এর দায় সরকার এড়াতে পারেন না। এই জন্যে যে সরকারের বিভিন্ন যে প্রতিষ্ঠানগুলো আছে, বিভিন্ন যে বাহিনীগুলো আছে, তাদের সামনেই এই ঘটনাগুলো একের পর এক ঘটেছে, যেটা আমরা মনে করি দেশের সার্বিকভাবে দেশের যে আইনশৃঙ্খলা পরিস্থিতি, স্থিতিশীলতা তাকে যথেষ্টভাবে বিপন্ন করেছে এবং ফ্যাসিবাদকে সুযোগ করে দিয়েছে তাদের এই সম্পর্কে একটু কথা বলার। গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরলে সব সমস্যার সমাধান হবে উল্লেখ করে দ্রুত নির্বাচনের দাবিও জানায় বিএনপির প্রতিনিধি দল। এটা অন্তর্বর্তীকালীন সরকার, সুতরাং দ্রুত নির্বাচনের জন্য আমরা তাদেরকে আবারও তাগাদা দিয়েছি। প্রধান উপদেষ্টা এবং তার সঙ্গে যারা ছিলেন তারা আমাদেরকে আশ্বস্ত করেছেন যে অতি দ্রুত তারা নির্বাচনের ব্যবস্থা করছেন এবং তিনি বলেওছেন যে ডিসেম্বরের মধ্যে তিনি নির্বাচনের ব্যবস্থা করার জন্য তারা কাজ করছেন। চলমান অপারেশন ডেভিল হান্টে কোনো নিরীহ মানুষ যেন ক্ষতিগ্রস্ত না হয় সে বিষয়ে সজাগ থাকার আহ্বানও জানায় বিএনপি। প্রশ্নের জবাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন মানবে না বিএনপি। আমরা স্থানীয় সরকারের ব্যাপারে কোনো মতেই একমত হব না। আমরা খুব পরিষ্কার করে আগেও বলেছি, এখনো বলছি যে জাতীয় সরকারের আগে কোনো নির্বাচন হবে না। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা।
সব রাজনৈতিক দল একমত হলে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে আপত্তি নেই অন্তর্বর্তী সরকারের। সোমবার সন্ধ্যায় সাংবাদিকদের এমনটি জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। বলেন, নির্বাচনের বিষয়ে বিএনপিকে আশ্বস্ত করেছেন প্রধান উপদেষ্টা। তাৎক্ষণিকভাবে বিচার করতে গিয়ে সরকার কোনো অবিচার করতে চায় না বলেও জানান তিনি। এনআই নাহিদের রিপোর্ট। সোমবার প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করে বিএনপির একটি প্রতিনিধি দল। পরে সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে বৈঠকের বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলে প্রধান উপদেষ্টার প্রেস উইং। এ সময় প্রেস সচিব শফিকুল আলম জানান, জনগণের প্রত্যাশা এবং প্রয়োজনীয় সংস্কার করে জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করবে সরকার। ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতেও সরকারের আপত্তি নেই। আর বিএনপির তরফ থেকে ইলেকশনের বিষয়ে বলা হয়েছে যাতে তাড়াতাড়ি ইলেকশন হয়। প্রফেসর ইউনূস বলেছেন যে অবশ্যই উনি এই বিষয়ে পুরো কনসেনসাস কমিশনের কাজটাই হবে এই বিষয় নিয়ে তাড়াতাড়ি কাজ করা। এবং এটা আপনারা জানেন, আমরা এর আগে তো দুটো টাইম দিয়েছিলাম। হ্যাঁ, একটা টাইম হচ্ছে এই বছরের ডিসেম্বরের মধ্যে, আর একটা পরের বছর জুনের মধ্যে। এখন এটা নিয়ে সামনে আপনারা আরও এই বিষয়ে আরো কিছু শুনতে পারবেন। চলমান ডেভিল হান্ট অভিযান প্রসঙ্গে তিনি বলেন, প্রকৃত অপরাধীদের বিচারের আওতায় আনা হবে, নিরপরাধ ব্যক্তিরা হয়রানির শিকার হবেন না। আমরা যারা অপরাধী তাদের পুলিশের হাতে, আইনের হাতে সোপর্দ করব। যারা অপরাধী নয়, পুলিশের হাতে দেওয়ার মতো নয়, তাদের মানুষ করব। প্রেস সচিব বলেন, বৈঠকে দেশের বিভিন্ন থানায় বিএনপি নেতাকর্মীদের প্রায় 1,25,000 হয়রানিমূলক ও গায়েবী মামলা বাতিলের কথা বলেছেন বিএনপি নেতারা। তফাৎ থাকলো কোথায়? এনআই নাহিদ, দেশ টিভি, ঢাকা। গণ আন্দোলনে হতাহতরা ইতিহাসের স্রষ্টা বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সোমবার সকালে তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে জুলাই অভ্যুত্থান অধিদপ্তর উদ্বোধন ও 21টি শহীদ পরিবার ও 7 জন আহতদের মধ্যে সহায়তার চেক হস্তান্তর অনুষ্ঠানে একথা বলেন তিনি। জানান, জুলাই আন্দোলনে যারা ত্যাগ স্বীকার করেছে তাদের সব ধরনের স্বীকৃতির ব্যবস্থা করবে সরকার। নাফিয়া ফারজানার প্রতিবেদন। 2024 সালের জুলাই বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশীদের কোটা সংস্কারের আন্দোলন সরকারের দমন নিপীড়নের মুখে পরিণত হয় প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে। বিক্ষোভ দমনে শক্তি প্রয়োগ করে সরকার, তবে প্রাণ আর রক্তের বিনিময়ে বিজয় ছিনিয়ে আনে ছাত্র জনতা। 5 আগস্ট অবসান হয় শেখ হাসিনার আওয়ামী লীগের 15 বছরের শাসনের। জুলাই গণ অভ্যুত্থানের 6 মাসে 834 জন শহীদের তালিকা গ্যাজেট আকারে প্রকাশ করেছে সরকার। খুব শিগগিরই আহতদের তালিকাও প্রকাশ করা হবে। অভ্যুত্থানের 6 মাস পর গঠন করা হয়েছে জুলাই গণ অভ্যুত্থান অধিদপ্তর। এর মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শহীদ পরিবার ও আহতদের রাষ্ট্রীয়ভাবে আর্থিক সহায়তা দেওয়া শুরু করেছে অন্তর্বর্তী সরকার। সোমবার সকালে রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে 21টি জুলাই শহীদ পরিবার ও 7 জন আহতদের মধ্যে আর্থিক সহায়তার চেক হস্তান্তর আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা। বলেন, জুলাই আন্দোলনে যারা ত্যাগ স্বীকার করেছেন তাদের স্বীকৃতির সব ব্যবস্থা করবে সরকার। শোকের পরিবর্তে কি আসবে আমাদের কাছে, সেটা আমরা চেষ্টা করে যাচ্ছি সরকারের পক্ষ থেকে। আজকে তো গুরুত্বপূর্ণ দিন প্রাতিষ্ঠানিক দিক থেকে, যদিও আমাদের ক্ষোভের কথা বলতে গিয়ে হয়তো এটা আমরা হারিয়ে ফেলেছি। খুবই গুরুত্বপূর্ণ দিন আজকে, এই জন্য যে প্রাতিষ্ঠানিকভাবে আপনারা সরকারের অংশ হয়ে গেলেন। সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, এখন আন্দোলনকারী ও সরকার বিভাজনের পথে হাঁটলে ভবিষ্যতে ভালো কিছু আসবে না। আজকে যদি আমরা আর আপনারা হয়ে যাই, তাহলে এই নতুন বাংলাদেশ আর হবে না। বিভেদ হয়ে গেল, এই বিভাজনটা ভালো না। স্বৈরাচারের দোসররা এখনো দেশে সক্রিয় আছে স্বীকার করে প্রধান উপদেষ্টা বলেন, এদের কোথাও জায়গা দেয়া হবে না। নাফিয়া ফারজানা, দেশ টিভি, ঢাকা। বইমেলায় সব্যসাচী নামের স্টলে বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিনের বই রাখা এবং সামাজিক মাধ্যমে দেয়া স্ট্যাটাসকে নিয়ে বইমেলায় হট্টগোল হয়েছে। সোমবার সন্ধ্যা স্টলের সামনে ভিড় করে তসলিমা নাসরিনের বই রাখার প্রতিবাদ জানায় একটি পক্ষ। বাকবিতণ্ডার এক পর্যায়ে পুলিশ প্রকাশক শতাব্দী ভবকে মেলার কন্ট্রোল রুমে নিয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পর তাকে থানায় নেওয়া হয়। পরে বইমেলায় এমন ঘটনার তাৎক্ষণিক প্রতিবাদ জানিয়ে মিছিল করে কয়েকটি ছাত্র সংগঠন। এদিকে বইমেলার স্টলে বাকবিতণ্ডা ও
হট্টগোলের ঘটনায় নিন্দা জানিয়ে দোষীদের আইনের আওতায় আনার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। সোমবার রাতে দেয়া বিবৃতিতে বলা হয়, এমন বিশৃঙ্খল আচরণ নাগরিক অধিকার এবং দেশের আইনের প্রতি অবজ্ঞার শামিল। তৌহিদি জনতার নামে আহাম্মকি বা উগ্রতা হলো শান্তি বিনষ্টের কারণ বলে অভিযোগ করেছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম। সোমবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে অভ্যুত্থানের পক্ষে হলে মব করা বন্ধ করুন শীর্ষক একটি পোস্ট করেন তিনি। বলেন, অভ্যুত্থানের পক্ষে হলে মব করা বন্ধ করুন, আর যদি মব করেন তাহলে আপনাদেরও ডেভিল হিসেবে ট্রিট করা হবে। আইন নিজের হাতে তুলে নেওয়া কারো কাজ নয়। কথিত আন্দোলন আর মবের মহড়া সরকার এখন থেকে শক্ত হাতে মোকাবিলা করবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। চলমান অভিযানে রাঘব বোয়াল থেকে চুনুপুটি এমনকি আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারাও ছাড় পাচ্ছেন না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সোমবার সকালে রাজশাহীতে আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের সাথে মতবিনিময় শেষে একথা বলেন তিনি। অভিযানে যেন নির্দোষ কেউ শাস্তি না পায় সেই ব্যবস্থাও নেওয়া হয়েছে বলে জানান উপদেষ্টা। কাজী শাহেদের প্রতিবেদন। রাজশাহী বিভাগের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মতবিনিময় করেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী। সোমবার জেলা প্রশাসকের কার্যালয়ে মতবিনিময় শেষে কথা বলেন সাংবাদিকদের সঙ্গে। জানান, অপারেশন ডেভিল হান্টের অভিযানে রাঘব বোয়াল থেকে চুনুপুটি কেউ ছাড় পাবে না। আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারাও ছাড় পাননি। ডেভিল হান্ট ডিক্লেয়ার করার পর ইভেন আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদেরও কিন্তু আমরা ছাড় দিই নেই। আপনারা দেখছেন প্রথম দিনই কিন্তু 4 জন না 5 জন তাদের কিন্তু আইনের আওতায় নেওয়া হয়েছে। এই ক্ষেত্রে বড় ছোট কোনো ভেদাভেদ নাই, যে আসবে এই জালে সে ধরা পড়বে। অভিযানে যেন নির্দোষ কেউ শাস্তি না পায় সেই ব্যবস্থাও নেওয়া হয়েছে বলে জানান উপদেষ্টা। এই অপারেশনটা চলবে অতদিন পর্যন্ত যতদিন পর্যন্ত ডেভিল এখান থেকে মুক্ত না হবে। এই জন্য যেন নির্দোষী যেন কোনো অবস্থায় শাস্তি না পায়, এই জন্য যত ধরনের ব্যবস্থা আমরা কিন্তু নিচ্ছি। এ সময় সীমান্তে ভারতীয় আগ্রাসনে চাঁপাইনবাবগঞ্জের মানুষের ভূমিকার প্রশংসা করেন তিনি। একই সঙ্গে আইন হাতে তুলে না নেওয়ারও আহ্বান জানান। আইন শৃঙ্খলা বাহিনীর সাথে কাজ করে কিন্তু তারা ওই পার্শ্ববর্তী দেশের একটা জবাব তারা দিয়েছে। চাঁপাইনবাবগঞ্জবাসীর বলবো যে আইন যেন কোনো সময় কেউ নিজের হাতে তুলে না নেয়। রমজানের নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম সহনীয় থাকবে বলেও জানান জাহাঙ্গীর আলম চৌধুরী। করার পরে ইভেন কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী। এদিকে অপারেশন ডেভিল হান্টের দ্বিতীয় দিনে আরও 343 জন সহ মোট 1521 জনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো বার্তায় এ তথ্য জানানো হয়। বলা হয়, অপারেশন ডেভিল হান্টের আওতায় 343 জনকে গ্রেপ্তার করা হয়েছে, আর অন্যান্য মামলা ও ওয়ারেন্টের আওতায় গ্রেপ্তার হয়েছে আরও 1178 জন। অভিযানে একটি বিদেশি পিস্তল, 2টি ম্যাগাজিন, 11 রাউন্ড গুলি, 6টি শটগান কার্তুজ, 3টি ছুরি, 3টি তলোয়ার, 1টি কুড়াল, 10টি ককটেল, 8টি লাঠি, 4টি রড ও 4টি রামদা উদ্ধার করা হয়। এছাড়াও শুক্রবার রাতে গাজীপুরে পতিত ফ্যাসিস্ট সরকারের মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হকের বাড়িতে শিক্ষার্থীদের ওপর সন্ত্রাসী হামলার পর নড়েচড়ে বসে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। শনিবার রাতেই সাঁড়াশি অভিযান শুরু করে যৌথ বাহিনী। এদিকে পতিত আওয়ামী লীগ সরকারের সাবেক পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী দীপঙ্কর তালুকদারকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। সোমবার সন্ধ্যায় রাজধানীর সোবহানবাগ থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার তালেবুর রহমান। তিনি বলেন, পার্বত্য জেলার রাঙ্গামাটি থেকে নির্বাচিত আওয়ামী লীগের সাবেক প্রতিমন্ত্রী দীপঙ্কর তালুকদার একাধিক মামলার আসামি। রাজধানী সোবহানবাগে অবস্থান নিশ্চিত হওয়ার পর ডিবি পুলিশের একটি দল তাকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। রাজধানীর শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে থেকে অবস্থান পরিবর্তন করে কেন্দ্রীয় শহীদ মিনারের দিকে যাচ্ছেন এনটিআরসি এর নিবন্ধিতদের নিয়োগ এবং প্রাথমিকের 3য় ধাপে সুপারিশপ্রাপ্ত আন্দোলনকারীরা। সোমবার রাত 10টার দিকে শাহবাগ ত্যাগ করেন তারা। সেখান থেকে তারা দলবদ্ধভাবে শহীদ মিনারের দিকে যান। আন্দোলনকারীরা বলেন, তাদের অনেককেই আটক করা হয়েছে, যে কোনো মূল্যে তারা দাবি আদায়ে বদ্ধপরিকর। এর আগে সকাল থেকে শাহবাগে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেন আন্দোলনকারীরা। এক পর্যায়ে পুলিশ তাদের লাঠিচার্জ, টিয়ার শেল এবং জল কামান নিক্ষেপ করে। এরপর তারা শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নেন। জলকামান, সাউন্ড গ্রেনেড, লাঠিচার্জ কোনো কিছুই দমাতে পারেনি নিয়োগ বাতিল হওয়া শিক্ষকদের।
এখনও শিক্ষকদের একটি অংশ অবস্থান করছেন রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে। তারা বলছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন তারা। এর আগে সোমবার বেলা 2টার দিকে আন্দোলনকারীদের উপর চড়াও হয় পুলিশ। তাদের তুলে দিতে প্রথমে লাঠিচার্জ এবং পরে জলকামান ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে পুলিশ। এতে সড়ক থেকে সরে গেলেও আন্দোলন বন্ধ করেনি তারা। পরে শিক্ষকদের একটি অংশ জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান নেয়। নিয়োগ না হওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার কথাও জানান তারা। জিজ্ঞেস করে কি জয়েনিং এনে হয়নি, আমরা কতটা লাঞ্ছনার শিকার। আমরা এখানে এসে বসছি, এটা শুধু যারা এই সময়টা পার করে আসছে তারাই জানে আমরা যে কতটা ভুক্তভোগী। কখন জয়েনিং এটা শুনতে শুনতে বাড়িতে থাকতে না পেরে আজকে এই রাস্তায়, ঢাকা শহরের রাস্তায় এসে ফুটপাতে থাকতেছি আমরা। সরকার এসে সব কিছু বিবেচনা করে 3টা মন্ত্রণালয় চিঠি চালাচালি করে আমাদেরকে নিয়োগ দিচ্ছে, তারপরে আবার তারাই বাতিল করছে। মন চাইলেও আপনি নিয়োগ দিবেন, মন চাইলেও আপনি আবার কেড়ে নেবেন। খোলা আকাশের নিচে আজকে রাত যাপন করতেছে। আপনারা অধিদপ্তর মন্ত্রণালয় একটু দেখতেও আসলেন না, একটু সহমর্মিতে দেখাতে আসলেন না। আমার চোখে দেখেন, চোখ লাল হয়ে গেছে টিয়ার শেলে। এগুলা কেন করেন? এটা তো আমরা চাই নাই। স্কুল শিক্ষক অথচ তার বিরুদ্ধে প্রতিষ্ঠানের কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ। রাজধানীতে তার রয়েছে বিলাসবহুল ফ্ল্যাট আর নামে বেনামে বিপুল সম্পদ। বলা হচ্ছে মিরপুর হযরত শাহ আলী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নার্গিস আক্তারের কথা। পতিত আওয়ামী লীগ সরকারের শিক্ষামন্ত্রী দীপু মনির অত্যন্ত ঘনিষ্ঠ এই প্রধান শিক্ষিকার নিয়োগ নিয়েও রয়েছে প্রশ্ন। তাইফুর রহমান তুহিনের বিশেষ প্রতিবেদন। রাজধানীর মিরপুর হযরত শাহ আলী উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নার্গিস আক্তার। সম্প্রতি তার বিরুদ্ধে প্রতিষ্ঠানের 142 কোটি 26 লাখ 24 হাজার টাকা আত্মসাতের অভিযোগ এনে দুর্নীতি দমন কমিশনে আবেদন করে বিদ্যালয়টির কয়েকজন অভিভাবক। এর সূত্র ধরে অনুসন্ধানে নামে দেশ টিভি। অনুসন্ধানে সত্যতা মেলে কোনো রকম নিয়মনীতির তোয়াক্কা না করেই তিনি প্রতিষ্ঠানের খেলার মাঠ দখল করে নির্মাণ করে বহুতল মার্কেট। এই মার্কেট নির্মাণের সময় প্রতিষ্ঠানের স্বার্থ বিকিয়ে দিয়ে ডেভেলপার কোম্পানি থেকে 82 লাখ টাকা দামের শ্যামলী 4 নম্বর রোডের 38/8 নম্বর বাসার 5 তলায় একটি ফ্ল্যাট ঘুষ নেন নার্গিস আক্তার। ওর সাথে কথা বলেন, ও সব কিছু আমরা জোগাড় করে দিবে, কাগজপত্র লাগে দেয়। আপনার সাইনম্যান হিসেবে তাকে একটা ফ্ল্যাট কিনে দিয়েছেন। খালি 1 লাখ হারে দিছি নাকি? তারা আওয়ামী লীগের লোক রেখে দিচ্ছেন। এখানেই শেষ নয়, দোকান বরাদ্দ কিংবা বিক্রি করে কোটি কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। আর এসব অনিয়ম দুর্নীতি করেছে সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনির খালাতো ভাই পরিচয় দেয়া এই বিপুল পাটোয়ারি সহ স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের ছত্রছায়ায়। শুধু তাই নয়, তার নিয়োগও প্রশ্নবিদ্ধ। এতদিন মুখ খুলতে না পারলেও 5 আগস্ট গণ অভ্যুত্থানের পর তার অপসারণের দাবি তোলেন সাধারণ শিক্ষার্থীরা। এরপরই নড়ে চড়ে বসে শিক্ষা অধিদপ্তর। শুরু হয় তদন্ত। উঠে আসে চাঞ্চল্যকর তথ্য। প্রধান শিক্ষক হতে যেখানে 15 বছরের অভিজ্ঞতা থাকা বাধ্যতামূলক, সেখানে একদিনের অভিজ্ঞতা ছাড়াই হয়েছেন প্রধান শিক্ষক। ফলে রাষ্ট্রের 41 লাখ টাকা ক্ষতি হয়েছে অভিযোগ এনে তা রাষ্ট্রীয় কোষাগারে জমা দিতে বলা হয় নিরীক্ষা প্রতিবেদনে। এত কিছুর পরেও এখনো বহাল তবিয়তে নার্গিস আক্তার। অভিযোগের বিষয়ে জানতে চাইলে কথা বলতে অস্বীকৃতি জানান তিনি। ঠিক আছে, আমি যা বলছি আর কথা নেই। এদিকে শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক বলছেন, শিগগিরই তার বিরুদ্ধে নেওয়া হবে বিধি মোতাবেক ব্যবস্থা। আমি নতুন যোগদান করেছি, অতএব আমি খোঁজ খবর নিয়ে যে বিধিতে যে শাস্তির কথা বলা আছে ওই অনুসারে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। তাইফুর রহমান তুহিন, দেশ টিভি, ঢাকা।
রাজধানী শ্যামপুরের প্লাস্টিক কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের 7টি ইউনিটের চেষ্টা সকাল 7টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে, তবে নির্বাপন কাজ এখনও চলমান রয়েছে। মঙ্গলবার ভোর 5টায় রাজধানী শ্যামপুরের 11 নম্বর লাল মসজিদ রোডে একটি প্লাস্টিক কারখানায় আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে তারা। পোস্তগোলা, সূত্রাপুর ও সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের 7টি ইউনিট এতে যোগ দেয়। এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। আগুনের সূত্রপাতের কারণ ও ক্ষয়ক্ষতির বিষয়ে তদন্ত শেষে জানাবে ফায়ার সার্ভিস। 10% নীতি সুদ হার অপরিবর্তিত রেখেই নতুন মুদ্রানীতি ঘোষণা করল কেন্দ্রীয় ব্যাংক, যেখানে বেসরকারি খাতে ঋণে প্রবৃদ্ধি ধরা হয়েছে 9.8%। গভর্নর জানান, চ্যালেঞ্জ থাকলেও জুনের মধ্যে মূল্যস্ফীতি 7 থেকে 8 ভাগে নেমে আসতে পারে। এ সময় পাচার হওয়া অর্থ উদ্ধার সহ অর্থনৈতিক খাতকে স্থিতিশীল করতে সর্বোচ্চ চেষ্টার কথাও জানান তিনি। কায়েস রাহাতের রিপোর্ট। নিত্যপণ্যের উচ্চ দামের মধ্যে 2024-25 অর্থ বছরের দ্বিতীয় মেয়াদের মুদ্রানীতি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। বড় ধরনের কোনো পরিবর্তন ছাড়াই গতানুগতিকভাবেই নতুন মুদ্রানীতি ঘোষণা করেন বাংলাদেশ ব্যাংক গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। নীতি সুদ হার কমানোর প্রস্তাব থাকলেও 10% অপরিবর্তিতই থাকছে নতুন মুদ্রানীতিতে। এছাড়া বেসরকারি খাতে ঋণের প্রবৃদ্ধি 9.8% রয়েছে আগের মতোই। তবে গেল ডিসেম্বরে বেসরকারি খাতে ঋণের প্রবৃদ্ধি হয়েছে 7.3%। পলিসি রেট যেটা 10% আছে এবং যেটা 10% উন্নতি করা হয়েছিল নভেম্বর মাসে, সেটাই থাকবে। সেটাকে আপাতত পরিবর্তন করার কোনো দরকার নেই। ইনফ্লেশনকে আমরা সত্যি 7%-এর নিচে নামিয়ে আনতে পারি, তখন আমরা পলিসি রেটকেও নামিয়ে আনবো। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণকে চ্যালেঞ্জ হিসেবে দেখছেন বাংলাদেশ ব্যাংক গভর্নর। তার আশা, জুনের মধ্যে মূল্যস্ফীতি 7 থেকে 8% এবং 2026 সালের শুরুতে তা 5-এর ঘরে নেমে আসবে। সেই সাথে প্রবাসী আয় ও রপ্তানি আয় ইতিবাচক। আমাদের এক্সপেকটেশন হচ্ছে যে আমরা চাই ইনফ্লেশনটা যেন জুন মাসের শেষে, অর্থাৎ জুন মাসের ডেটা যখন আসবে, এটা যেন 7-8%-এর মধ্যে থাকে। না, রেমিটেন্সের একটা পজিটিভ দিক হচ্ছে যে সামনে রোজা, তারপরে আবার হজ এবং রোজাতে কিন্তু আমাদের প্রত্যেক বছরই রেমিটেন্সের প্রবাহ বাড়ে। কাজে সেটাও আমরা আশা করছি। আমরা ফেব্রুয়ারি মাসের রেমিটেন্স গত কয়েকদিনে কিন্তু খুব ভালো পেয়েছি এবং ধারাবাহিকতা থাকবে বলে আমরা আশা করি। দুর্বল ব্যাংকগুলোকে আরো তারল্য সহায়তা দেবে কেন্দ্রীয় ব্যাংক। 1 থেকে 1.5 বছরের মধ্যে ব্যাংক সংস্কার শেষ হবে বলেও আশা জানান গভর্নর। তবে পাচার হওয়া অর্থ উদ্ধার সহ অন্যান্য কাজে মন্ত্রণালয়ের মধ্যে সমন্বয় জরুরি বলেও জানান তিনি। কায়েস রাহাত, দেশ টিভি, ঢাকা। সুস্থ কয়েদিকে অসুস্থ দেখানো সহ বিভিন্ন দুর্নীতির অভিযোগে বিএসএমএমইউ হাসপাতালের প্রিজন সেলে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন। সংস্থাটি জানায়, বিগত সরকার আমলে অসুস্থ না হয়েও রাজনৈতিক আশ্রয় প্রশ্রয়ে অনেক আসামি হাসপাতালে বহাল তবিয়তে ছিলেন দিনের পর দিন। দুর্নীতি ঢাকতে অনেকের নথি গায়েব করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। ফজলে আদিত্য রিপোর্ট। আলোচিত সাবেক যুবলীগ নেতা ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট 32 মাস কারাভোগকালে অর্ধেকের বেশি সময় ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কেবিন ব্লকে রাজকীয়ভাবে। অভিযোগ আছে, টাকার বিনিময়ে তিনি হাত করেন প্রশাসন ও হাসপাতাল কর্তৃপক্ষকে। কেবিনে বসে পরিচালনা করেন রাজনৈতিক ও অপরাধমূলক কর্মকাণ্ড। অসুস্থ না হয়েও হাসপাতালের সর্বোচ্চ সুবিধাভোগের তালিকায় রয়েছেন এসটি ইমামের ছেলে তানভীর ইমাম, এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম সহ আরো অনেক প্রভাবশালী সাজাপ্রাপ্তের নাম। এই বিষয়ে আমলে নিয়ে সোমবার সকালে দুদকের একটি দল অভিযান চালায় বিএসএমএমইউর প্রিজন সেলে। 4 ঘন্টা অভিযানের বিভিন্ন নথিপত্র যাচাই বাছাই করে অভিযোগের প্রাথমিক সত্যতা পায় দুদক। তারা নিয়মের ব্যত্যয় ঘটিয়ে এখানে প্রিজন যে সেল আছে সেখানে তারা ভর্তি না হয়ে সরাসরি তারা সিসিইউতে, আইসিইউতে তারা ভর্তি থাকে এবং সেটা বছরের পর বছর। এরকম আমরা 2-3টা তথ্য আমরা পেয়েছি। দুদকের এই কর্মকর্তা আরও জানান, দুর্নীতি ঢাকতে অনেক নথিপত্র সরিয়ে ফেলা হয়েছে। 22 সাল থেকে 2024 সাল পর্যন্ত আমরা এন্ট্রি রেজিস্টার পেয়েছি, কিন্তু এর পূর্ববর্তী সময়ে আমরা এন্ট্রি রেজিস্টার পাইনি। তবে তাদেরকে আমরা রিকুইজিশন দিব ওই রেজিস্টারগুলো নেওয়ার জন্য এবং ওইটা বিশ্লেষণ করে আমরা তদন্ত প্রতিবেদন দাখিল করব। যাদের যোগসাজশে এসব অপরাধ সংঘটিত হয়েছে তাদের শনাক্ত করতে অভিযান চলবে বলে জানিয়েছে দুদক। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা। পরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনার অভাবে বাগেরহাট শহরে প্রবেশদ্বার হয়ে উঠেছে ময়লার ভাগাড়। এ বিষয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী এস সোহান। কথা বলবো তার সাথে। সোহান, এতে কি ভোগান্তি পোহাতে হচ্ছে নগরবাসীকে? বর্জ্য নিরসনে প্রশাসনের কোনো পরিকল্পনা দেখছেন কিনা?
বজ্র ব্যবস্থাপনা না থাকার কারণে কিন্তু বাগেরহাট শহর এখন ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে। এই মুহূর্তে আমি যে স্থানটিতে রয়েছি এই স্থানটির নাম হচ্ছে পশ্চিম বাসাবাটি। এটি মূলত বাগেরহাট শহরে প্রবেশের যে প্রধান সড়ক সেই সড়কের পাশেই এই জায়গাটি। আপনাদের যদি আমি দেখাতে চাই এই জায়গাটি কিন্তু এখন ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে। এখানে একটি সরকারি খাল রয়েছে। এই সরকারি খালটিও কিন্তু ময়লা ফেলার কারণে প্রায় বন্ধ হয়ে গেছে। স্বাভাবিক পানি চলাচল কিন্তু এখানে এই খালে এখন আর হচ্ছে না। এছাড়া সকাল থেকে আমরা দেখেছি এই জায়গাটি দিয়ে যখন পথচারী ও স্থানীয় বাসিন্দারা শহরে প্রবেশ করছে তখন কিন্তু তারা নাক চেপে এখান থেকে হেঁটে যাচ্ছে। প্রচুর গন্ধ হচ্ছে এই জায়গাটিতে, কারণ বিভিন্ন প্রকার ময়লা এখানে ফেলা হয়। পৌরসভার আর যারা পরিচ্ছন্নতা কর্মী রয়েছেন তারাও বিভিন্ন বাসা বাড়ি বাজার থেকে ময়লা একত্রিত করে এনে এখানে ফেলে। তার মানে বোঝা যাচ্ছে যে জায়গাটি একটি পুরোপুরি ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে। শুধু এই জায়গা নয়, বাগেরহাট শহরের মিঠাপুকুর পার, বাসাবাটি স্কুলের সামনে, বাগেরহাট সরকারি স্কুলের সামনে, সাধনার মোড় সহ বিভিন্ন এলাকা কিন্তু পৌরসভার ময়লা স্তূপ রাখা হয় এবং সেই ময়লার স্তূপ 3 দিন থেকে 7 দিন, অনেক ক্ষেত্রে 10 দিন পর্যন্ত কিন্তু থাকে। বাগেরহাট পৌরসভার যে বজ্র ব্যবস্থাপনা সেই বজ্র ব্যবস্থাপনা কিন্তু একদম ভেঙে পড়েছে আমরা বলতে পারি। তবে আপনাদেরকে আরেকটু জানাতে চাই, এই বাগেরহাট শহরের যে এই বজ্র ব্যবস্থাপনার জন্য 2019 সালে 8,32,00,000 টাকার একটি প্রকল্প নেওয়া হয়েছিল। বিপুল অঙ্কের টাকার যে প্রকল্প, সেই প্রকল্পটি আসলে তেমন আলোর মুখ দেখেনি। আমরা পৌর কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে যেটা জেনেছি, 8,32,00,000 টাকার ওই প্রকল্প দিয়ে শুধুমাত্র বজ্র ব্যবস্থাপনার জন্য যে প্ল্যান্ট করা হবে সেই প্ল্যান্টের জমি অধিগ্রহণ করা হয়েছে। স্থানীয় বাসিন্দারা বলছে যে পৌর কর্তৃপক্ষের উদাসীনতার কারণেই এই বিপুল অঙ্কের টাকার কোনো সৎ ব্যবহার হয়নি। এছাড়া আপনারা জানেন যে 5ই আগস্টের পরে আসলে পৌর মেয়র নেই, সরকারি কর্মকর্তারা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করছেন। তারাও বাগেরহাট বাসীর যে কষ্ট, সেই কষ্ট লাঘবে তেমন কোনো উদ্যোগ নেয়নি। বাগেরহাট পৌরসভার পশ্চিম বাসাবাটি এলাকা থেকে এই ছিল আমার কাছে বজ্র ব্যবস্থাপনার সর্বশেষ খবর। সোহান, ধন্যবাদ আপনাকে। পরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনার অভাবে বাগেরহাট শহরে প্রবেশদ্বার হয়ে উঠেছে ময়লার ভাগাড়। এই বিষয়ে আমাদের আরো বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী এস সোহান। মেডিকেল বোর্ডে নাজুক হয়ে পড়েছে বগুড়ার স্বাস্থ্য ব্যবস্থা। হাতে গোনা কয়েকটি প্রতিষ্ঠান ছাড়া বেশিরভাগ হাসপাতাল ক্লিনিকে নেই যথাযথ বর্জ্য ব্যবস্থাপনা। একটি বেসরকারি উন্নয়ন সংস্থা এ কাজে এগিয়ে এলেও তা পর্যাপ্ত নয়। এছাড়া পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকা প্রতিষ্ঠানগুলো স্বাস্থ্য ঝুঁকি বাড়াচ্ছে। বগুড়া প্রতিনিধি সঞ্জু রায়ের রিপোর্ট। বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং সরকারি মোহাম্মদ আলী হাসপাতালে প্রতিদিন বহু মানুষ চিকিৎসা নিতে আসেন। এতে প্রতিদিন তৈরি হয় প্রায় 6 টন মেডিকেল বর্জ্য। এছাড়া জেলায় রয়েছে প্রায় 232টি বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। এসব প্রতিষ্ঠানে প্রতিদিন গড়ে 4.5 টন মেডিকেল বর্জ্য তৈরি হয়, যার মাঝে পুনঃপ্রক্রিয়াজাতকরণ বর্জ্য থাকে 50 কেজি, ধারালো বর্জ্য 150 কেজি, সংক্রামক বর্জ্য 315 কেজি আর সাধারণ বর্জ্য থাকে গড়ে 3750 কেজি। মেডিকেল থেকে যে বর্জ্য আসে সেগুলো বর্জ্য অনেক বিষাক্তহীন আসে এবং সুই আলাদা করে না, গজ ব্যান্ডেজ আলাদা করে না। পৌর কর্তৃপক্ষ বলছে হাসপাতাল ক্লিনিকগুলোর বর্জ্য ব্যবস্থাপনা উন্নত না হওয়ায় প্রতিদিন অপরিশোধিত মেডিকেল বর্জ্য তৈরি হচ্ছে, তবে সেগুলো পরিশোধনের ব্যবস্থা নেওয়া হচ্ছে। বেসরকারি যেসব হাসপাতাল ক্লিনিক রয়েছে তাদের মধ্যে সচেতনতা তৈরির প্রয়োজন রয়েছে। উপজেলা পর্যায় থেকে শুরু করে জেলা পর্যায়ে সব সরকারি প্রাইভেট সব প্রতিষ্ঠান থেকে যদি আমরা বর্জ্যটা কালেকশন করতে পারি এবং সেগ্রিগেশন অনুযায়ী আমরা ম্যানেজমেন্ট করতে পারি, তাহলে একটি দেশের মধ্যে একটা মডেল হবে বলে আমি আশা করি।
লোকবলের অভাবে মেডিকেল বর্জ্যের যথাযথ তদারকি করা সম্ভব হচ্ছে না বলে স্বীকার করছে স্বাস্থ্য বিভাগ ও পরিবেশ অধিদপ্তরও। যে কাজটা 10 জনে করার কথা সেটা এখন 2 জন করছেন। এই মানুষগুলো না আসলে খুব অনেক কিছু করতে পারেন না। আমাদের নতুন জনবল দরকার। লাইসেন্স করার শর্তগুলো বেশিরভাগ ক্লিনিক হাসপাতালেরই পূরণ করা সম্ভব হয় না। বর্তমানে শহরের জয়পুর পাড়ায় বেসরকারি উন্নয়ন সংস্থা স্বপ্নের প্ল্যান্টে মেডিকেল বর্জ্য পরিশোধন করা হচ্ছে। সঞ্জু রায়, দেশ টিভি, বগুড়া। নব্য ফেরাতে খাগড়াছড়ি জেলার চেঙ্গি ও মাইনি নদীতে চলছে খনন কাজ। পানি উন্নয়ন বোর্ডের অধীনে নদী দুটির প্রায় 57 কিলোমিটার এলাকা খনন করা হবে। এর মাধ্যমে নদী ফিরে পেতে যাচ্ছে তার গতিপ্রবাহ। এছাড়াও ড্রেজিংয়ে উত্তোলন করা মাটি অনাবাদি কৃষি জমিতে ফেলায় সেগুলো সারা বছরের জন্য চাষাবাদের উপযোগী হয়ে উঠেছে। সহকর্মী অপু দত্তের পাঠানো তথ্য ছবিতে শামীম হোসেনের রিপোর্ট। খাগড়াছড়ি শহর ও এর আশেপাশের অবকাঠামো নদী ভাঙন হতে সংরক্ষণ প্রকল্পের আওতায় 250 কোটি টাকা ব্যয়ে নাব্য ফেরাতে চেঙ্গি ও মাইনি নদী খনন করছে পানি উন্নয়ন বোর্ড। খনন কাজের মাধ্যমে সুবিধা পেতে যাচ্ছে মহলছড়ি ও রাঙামাটির লংদু আর নানিয়ারচর এলাকার হাজারো মানুষ। স্থানীয়রা জানান, নৌ চলাচল স্বাভাবিক হওয়ার পাশাপাশি বর্ষাকালে সৃষ্ট বন্যা থেকেও রেহাই পাবেন তারা। একই সঙ্গে খননের ফলে অনাবাদি জমিতে চাষাবাদের স্বপ্ন বুনছেন সেখানকার কৃষকেরা। নদীটা কাটার কারণে প্রত্যেক বছর এখন হয়তো সম্ভবত পানি আর উঠবে না, এই জন্য আমরা অনেক উপকৃত হব। ধান লাগাইলেও কাটতে পারতাম না, অনেকবার কাটতে পারতাম, অনেকবার কাটতে পারতাম না। এখন এই জমিগুলো ভরাতে আমাদের উপকার হচ্ছে। 2024 সালের জানুয়ারিতে মাইনি নদীর প্রায় 23 কিলোমিটার এবং চেঙ্গি নদীতে প্রায় 35 কিলোমিটার অংশে খনন কাজ শুরু হয়। এখন মাইনি নদীর ইয়াংছড়ি, ভাঙামোড়া ও মাইনিমুখ অংশে পুরোদমে খনন কাজ চলছে। নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ করতে না পারলে সময় বৃদ্ধির জন্য আবেদন করা হবে বলে জানান সাইট সুপারভাইজার। নভেম্বর থেকে মার্চ পর্যন্ত এটা কাজের সময়, এই টাইমটা আমরা বছরে ভালোভাবে কাজ করতে পারি। সময়ের ভিতরে আমরা কাজ শেষ করার চেষ্টা করতেছি, না পারলে এটা সময় বাড়ানো প্রয়োজন হইতে পারে। পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা জানান, ইতোমধ্যে প্রকল্পের 1/4 কাজ শেষ হয়েছে। কাজ পুরোপুরি শেষ হলে নৌ চলাচল, কৃষি, বন্যা সহ বিভিন্ন সুবিধা পাবে স্থানীয়রা। মধ্যে বাস্তবায়িত ড্রেজিং কাজের ফলে নদী তার নাব্যতা ফিরে পেয়েছে এবং কৃষকেরা সেচের সুবিধা পাচ্ছেন এবং শুষ্ক মৌসুমে নৌ চলাচল স্বাভাবিক থাকবে। 2025 সালে জুন নাগাদ নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পের কাজ শেষ হলে এলাকায় আর্থসামাজিক অবস্থার উন্নতি ঘটবে বলে মনে করেন স্থানীয়রা। নিউজ ডেস্ক, দেশ টিভি। 1 কেজি আলুর উৎপাদন খরচ 14 থেকে 16 টাকা। ক্ষেত থেকে তা বিক্রি হচ্ছে মাত্র 10 থেকে 12 টাকায়। লোকসান থেকে বাঁচতে উৎপাদন মৌসুমে আলু না বিক্রি করে কৃষকরা সাধারণত হিমাগারে রাখেন। এবার তাও রাখতে পারছেন না। গেল বছরের তুলনায় কেজিতে 1 টাকা বাড়িয়ে এবার হিমাগার ভাড়া 8 টাকা করা হয়েছে। এতে কৃষককে বাড়তি গুনতে হবে প্রায় 300 কোটি টাকা। কাজী শাহেদের প্রতিবেদন। ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত দিয়ে এরই মধ্যে জেলায় জেলায় চিঠি পাঠিয়েছে কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশন। চিঠিতে জানানো হয়, আলু সংরক্ষণে ভাড়া নির্ধারণ করা হয়েছে কেজি প্রতি 8 টাকা। 2021 সাল থেকে প্রতি বছর কেজি প্রতি 1 টাকা করে বাড়ানো হয় সংরক্ষণ ভাড়া। হিমাগার মালিকদের যুক্তি, ঋণের সুদ, বিদ্যুৎ খরচ, লোডিং আনলোডিং ও পাল্টানোর খরচ, কর্মচারীদের বেতন বোনাস, বীমা খরচ, গ্যাস বিল, মেরামত, রক্ষণাবেক্ষণ সহ আনুষঙ্গিক খরচ বেড়েছে। আমরা ওটাকে কমিয়ে 50 কেজিতে নিয়ে এসেছি এবং সেই হিসাবে ভাড়া এটা আমাদের ন্যায্য মূল্যই আছে আশা করি। তো সার্ভে এবং ক্যালকুলেশন, বিশ্লেষণ তো এর সঙ্গে তো থাকতে হবে, নচেত কোল্ড স্টোরেজ সার্ভাইভ করতে পারবে না। কৃষকদের দাবি, আগে আলু রাখা যেত বস্তা হিসেবে, এবার রাখতে হবে কেজি হিসেবে। আগে প্রতি বস্তা ভাড়া ছিল 320 থেকে 350 টাকা। এক বস্তায় 70 থেকে 80 কেজি পর্যন্ত রাখা যেত। এবার প্রতি বস্তায় 50 কেজির বেশি রাখা যাবে না। ভাড়া পড়বে 8 টাকা হিসেবে 400 টাকা। স্টোরে আলু রাখেও ওভার লস এবং বিক্রি করতেও লস, তাহলে কৃষক এখন কোথায় যাবে? এইবার পার বস্তায় 400 টাকা ভাড়ার কথা বলে আমাকে 10 বস্তা করে ইসিপ দিচ্ছে। কৃষি বিপণন অধিদপ্তরের কর্মকর্তা ও অর্থনীতিবিদরা বলছেন, সংরক্ষণ ভাড়া বাড়লে এর চাপ পড়বে ভোক্তা পর্যায়ে। সুযোগ বুঝে ব্যবসায়ীরা বাড়িয়ে দেবেন আলুর দাম। ভাড়া বৃদ্ধির অজুহাতে যাতে কোনো অসাধু ব্যবসায়ী বা সিন্ডিকেট বাজারকে অস্থিতিশীল করতে না পারে, এজন্য আমরা কৃষি বিপণন অধিদপ্তর কোল্ড স্টোরেজ প্রতিনিধিদের সাথে যোগাযোগ করেছি। কৃষকরা কিন্তু 8 টাকা, 10 টাকা বা 12 টাকা কেজি তারা বিক্রি করলো আর কি।
মাঝখান থেকে মধ্যস্বত্বভোগীরা টাকাটা নিয়ে নিল। যারা ভোক্তা, আমরা যারা চাষ করতে পারি না, বালু সংরক্ষণ করতে পারি না, আমাদেরকে 40 টাকা, 50 টাকা, 60 টাকা, 70 টাকা দরে আলু কিনতে হচ্ছে। বাংলাদেশ কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশনের তথ্য বলছে দেশে বর্তমানে 350টি হিমাগার চালু আছে। এসব হিমাগারে আলুর ধারণ ক্ষমতা 30 লাখ টন। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী।